বিএনপিকে আমি পছন্দ করি বা না করি, কিন্তু শতাব্দীতে 100 বছরের ইতিহাসে বিএনপি একটা চান্স পাইছে। এইবার যদি বিএনপি সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশে ইউনিটি আনতে না পারে, তাহলে শেষ। আমরা যদিও আশা করতেছি যে বিএনপি এই কাজটা করবে, কিন্তু বিএনপিতে তো মেধা নাই। আপনি পদায়নগুলো দেখেন, রাজনৈতিক পদায়নগুলো দেখেন, গভর্নর থেকে শুরু করে সব দেখেন, ভয়াবহ অবস্থা। সুতরাং সরকারের প্রতি অনুরোধ করব যে আদিবাসী যে চক্রান্তটা আছে, এটার এগেইনস্টে ন্যাশনাল ইস্যু হিসেবে আসেন আমরা একত্র হই। সব সমস্যার কৃতিত্ব আপনাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে, তা তো না। একটু ভাগাভাগি করেন। তার মানে হচ্ছে বড় বড় রাষ্ট্র যারা এই আদিবাসী সনদে সাইন করে নাই, তারা নিশ্চিত যে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানেই হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাবে, নতুন দেশ তৈরির পায় তারা চলবে। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তাহলে আমি তখন এই আদিবাসী দাবিটা কেন করে, এটা আরো বোঝার চেষ্টা করলাম। এবং এর ভেতরে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলাম, আপনি যদি নিজেকে আদিবাসী দাবি করেন, তাইলে আপনি বিদেশে পড়ার জন্য স্কলারশিপ পাবেন। আজকে আমাদের দেশে চাকমা রাজা দেবাশিস রয় আছে, তার বাবাকে আমরা সবাই চিনি না? উনি ত্রিদীপ রয় ছিলেন, পাকিস্তানপন্থী, এবং বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন রাগ করে উনি পাকিস্তান চলে গেছেন, এবং আজীবন উনি বাংলাদেশে আর ফেরত আসেন নাই। পাকিস্তান সরকার তাকে সম্মানসূচক উজিরে খামোখা, মানে কোনো মন্ত্রণালয় নাই, কিন্তু উজির হিসেবে তাকে আজীবন রাখছে, কারণ সে পাকিস্তানের পক্ষে ছিল। তার সন্তান রাজা দেবাশিস রয়, তার স্ত্রী ইয়াং, উনি কিন্তু আবার রাজকুমারী না, উনি সাধারণ একটা উপজাতি পরিবারের মেয়ে, কিন্তু পড়াশোনা করছে কোথায়? অস্ট্রেলিয়া। আমার আপনার সন্তান, আমার আপনার ভাই বোন অস্ট্রেলিয়ায় স্কলারশিপ পায় না কেন? কারণ আমরা আদিবাসী না। মজার ব্যাপার হলো, আমি যখন পার্বত্য চট্টগ্রামে কাজ করলাম তখন দেখলাম একই পার্বত্য চট্টগ্রামে পাশের ঘরটা হচ্ছে পাহাড়িদের আর এই পাশের ঘরটা হচ্ছে বাঙালিদের। পাহাড়ির বাচ্চা কোটা পাইতেছে, বাঙালির বাচ্চা কোটা পায় না, অথচ একই জায়গায় থাকে, বাচ্চা দুটো একই সময় জন্মাইছে, একই খাগড়াছড়িতে থাকে। অবাক ব্যাপার। পরিচয় বাঙালি, এই জন্য তার কোনো উপজাতীয় কোটা নাই। তার মানে একই ভৌগোলিক এলাকায় বিভিন্ন ধরনের বৈষম্য আছে ওইখানে। পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমির সমস্যা। আমাদের যে হাসিন স্যারও এখানে আছে, দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে চাকরি করছেন। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমির সমস্যা। এই ভূমিগুলা ওখানকার হেডম্যান কারবারি এবং স্থানীয় যারা উপজাতীয় লিডার আছে তারা বন্টন করে দেয়। এমনকি সাধারণ যে উপজাতীয় ভাই বোন আছে তাদেরও কিন্তু নিজস্ব জমি নাই। আমাদের দেশে যেরকম বর্গা নিয়ে জমি করে ওইরকমভাবে ওরা থাকে, ওদের কিন্তু কোনো দলিল নাই। এখন এই সমস্যাগুলা মেইন স্ট্রিম পলিটিক্সে আলোচিত হয় না, আলোচিত কি হয়? আদিবাসী। সুতরাং এই যে আদিবাসীর যে দাবিটা, এই দাবিটা যেহেতু বাংলাদেশ সরকার স্বীকৃতি দেয় নাই, আপনি কি রাষ্ট্রবিরোধী একটা দাবি করতে পারেন? রাষ্ট্র যেটা চায় না সেটা কি আপনি বারবার দাবি করতে পারেন কিনা? যদি করেন তার পিছনে উদ্দেশ্য আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে আদিবাসীর দাবি করতেছে, আর আদিবাসীর দাবি নিয়ে আমাদের বুদ্ধিজীবী যারা মনে করেন যে সুলতানা কামাল, তারপর অনেকে আছে যারা যে কণ্ঠ উচ্চারণ করেন, তার পিছনে মূল স্বার্থটা কি? মূল স্বার্থই হচ্ছে ফান্ডিং। আদিবাসী ফান্ডিং আসে ডেনমার্ক থেকে, সবাই জানে। আদিবাসী ফান্ডিং আসে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। অথচ মজার ব্যাপার হচ্ছে তাদের নিজের দেশের আদিবাসীকে তারা স্বীকৃতি দেয় নাই। আর ওদের ভিতরে কি অবস্থা দেখেন, মায়ানমার থেকে চাকমারা আসছে, মায়ানমার থেকে মারমারা আসছে, মায়ানমার থেকে রোহিঙ্গারা আসছে না? আপনি খালি একজন চাকমা মারমাকে বললেন তো যে রোহিঙ্গা ক্যাম্প থেকে 100 জন রোহিঙ্গা তোমার খাগড়াছড়িতে পাঠাবো, রাজি হবে? রাজি হবে না। সবাই নিজের স্বার্থ দেখতেছে। আদিবাসী একটা আইডেন্টিটি পলিটিক্স। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে আপনাদেরকে শুধু এই কথাটা আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আদিবাসী যে আইডেন্টিটি বা পরিচয়ের যে রাজনীতি, এই রাজনীতির ফাঁদে পড়বেন না। আমরা সবাই বাঙালি, ওনারা অবাঙালি, কিন্তু ওনারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। কেউ যদি আদিবাসী দাবি করে,
বিনয়ের সাথে তাকে জিজ্ঞেস করবেন যে আদিবাসী হইলে পরে আপনি উপজাতীয় হওয়ার চেয়ে বেশি কি অ্যাডভান্টেজ পান, আমাকে একটু বুঝায় বলেন। এই প্রশ্নটুকু করলে তাইলে এই আদিবাসীর যে চক্রান্তটা আছে এটা আমরা বন্ধ করতে পারবো। আসেন আমরা সবাই এক বাংলাদেশের অধীনে বেঁচে থাকার চেষ্টা করি, কারণ আদিবাসী চক্রান্ত একটা চক্রান্ত, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে গুরুত্বটা অন্য জায়গায়। একটা মিনিট সময় নিব। বাংলাদেশের মূল গুরুত্ব, আজকে সকালবেলা একটা জাতীয় প্রেস ক্লাবে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে বক্তব্য দিলাম। ওই জায়গায় যেটা বলা হয়েছে, কাশ্মীরের কথা চিন্তা করেন। কাশ্মীর দেশটাকে তিনটা রাষ্ট্র ভাগ করে নিছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চায়না। এই তিনটাই পারমাণবিক শক্তিধর দেশ, লক্ষ্য করছেন? তিনজনেরই পারমাণবিক শক্তি আছে। আর বাংলাদেশের পিছনে এখন লাগছে কে? চায়না, ইউএসএ, ভারত। এই তিনটাই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। বাংলাদেশের মাটি চায়নার দরকার নাই, বাংলাদেশের মাটি ইউএসএর দরকার নাই, বাংলাদেশের মাটি দরকার ভারতের। কেন দরকার? কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার রাস্তা হচ্ছে আমরা। কিন্তু চায়না আর ইউএসএ তাদের দরকার হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই কথাটা ভাইয়ারা মনে রাখবেন। সবাই বলে আমরা নদীমাতৃক দেশ, আমরা কিন্তু একই সাথে সমুদ্র তীরবর্তী দেশ। বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট নাই তাদের, তাদের ইন্টারেস্ট হচ্ছে বঙ্গোপসাগরের প্রতি, এবং বঙ্গোপসাগরের পাশে যেহেতু আমরা আছি, সুতরাং আমরা এখন গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই 24 সালে 5ই আগস্টের পরে হঠাৎ করে আমাদের চোখ খুলে দিছে। ভারত আমাদেরকে সিকিম বানায় ফেলছিল, আর কয়েকটা দিন বাকি ছিল, এরপরে কিন্তু আমরা সিকিম হয়ে যেতাম। সিকিম বাংলাদেশ থেকে কত দূরে আপনারা জানেন? মাত্র 22 মাইল দূরে উত্তর দিকে। সিকিম রে যেই কায়দায় দখল করছিল, একই কায়দায় বাংলাদেশে দখল করে ফেলছিল। আজকে লেন্দুক দর্জি কোথায়? ইন্ডিয়াতে। আজকে হাসিনা কোথায়? ইন্ডিয়াতে। খালি বাংলাদেশটা নিতে পারে নাই। কেন পারে নাই? কারণ আপনারা ছিলেন, আপনারা জেগেছিলেন। একটু জেগে থাকবেন, কারণ এখন নতুন বাংলাদেশ চলে আসছে। বিএনপিকে আমি পছন্দ করি বা না করি, কিন্তু শতাব্দীতে 100 বছরের ইতিহাসে বিএনপি একটা চান্স পাইছে। এইবার যদি বিএনপি সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশে ইউনিটি আনতে না পারে, তাহলে শেষ। আমরা যদিও আশা করতেছি যে বিএনপি এই কাজটা করবে, কিন্তু বিএনপিতে তো মেধা নাই। আপনি পদায়নগুলো দেখেন, রাজনৈতিক পদায়নগুলো দেখেন, গভর্নর থেকে শুরু করে সব দেখেন, ভয়াবহ অবস্থা। সুতরাং সরকারের প্রতি অনুরোধ করব যে আদিবাসী যে চক্রান্তটা আছে, এটার এগেইনস্টে ন্যাশনাল ইস্যু হিসেবে আসেন আমরা একত্র হই। সব সমস্যার কৃতিত্ব আপনাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে, তা তো না। একটু ভাগাভাগি করেন। সবাই ভালো থাকবেন। দেশটা আমাদের সবার। আসেন আমরা সবাই মিলে দেশটা গড়ে তুলি। ইনসাফ জিন্দাবাদ, জনতার দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।